বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণীর আর্থিক ভাবনা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শিক্ষক সহায়িকা অনুযায়ী শিক্ষকগণ যেভাবে ক্লাস নেবেন, আজকে এ পর্বে দ্বিতীয় ক্লাস। এর আগে প্রথম ক্লাস গেছে, আপনারা আশা করি ভিডিওটি দেখে নেবেন এবং প্রথম ক্লাস যেভাবে নেবেন ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ক্লাসের বিষয় হলো ব্যক্তিগত প্রয়োজন মেটাতে নিজের মতো করে সঞ্চয়ে উৎসাহিত করা ও সঞ্চয়ের গুরুত্ব অনুধাবন। আপনার এই ক্লাসটা নেওয়ার জন্য যেসব সম্ভাব্য উপকরণ লাগবে এখানে দেওয়া আছে, এই উপকরণগুলো আপনি সংগ্রহ করে নেবেন। এই ক্লাসটা নেওয়ার জন্য যে ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে, প্রথম হলে ডায়েরি পর্যবেক্ষণ। এই ডায়েরির কাজ গেছে প্রথম ক্লাসে, আপনি ক্লাসটা দেখে নিলে এটা বুঝবেন। এটা সময় 8 মিনিট। তারপর আছে দলগত কাজ 15 মিনিট, প্লেনারি আলোচনা। এখন এখানে একটা নতুন শব্দ আছে, প্লেনারি। প্লেনারি শব্দের অর্থ হলো পূর্ণাঙ্গ। প্লেনারি আলোচনা কি? পূর্ণাঙ্গ আলোচনা। এরপর আছে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে, এখানেও একটু সামান্য আলোচনা করি। মাইন্ড ম্যাপিং হলো যে প্রক্রিয়ায় কোনো মূল ধারণা থেকে ক্রমাগত উপধারণায় অর্থপূর্ণ এবং যৌক্তিক কাঠামো মেনে বিশ্লেষণ করা হয় তাকে মাইন্ড ম্যাপিং বলে। অর্থাৎ একটা মূল বিষয় থাকবে, ওই মূল বিষয়টাকে বিভিন্ন উপধারায় বা বিষয় নিয়ে যৌক্তিকভাবে বিশ্লেষণ করা হলো মাইন্ড ম্যাপিং। এরপর সর্বশেষ হলো সংক্ষিপ্ত বক্তৃতা, এটা হলো 15 মিনিট। প্রথমে আপনি কি করবেন? প্রথম ধাপে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করুন। শিক্ষার্থীরা আর্থিক ডায়েরি তৈরি করেছে কিনা এবং নিয়মিত লিখছে কিনা তা জিজ্ঞেস করুন। 2-1 জনের ডায়েরি পর্যবেক্ষণ করুন। সবাইকে ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করুন। এটা প্রথম ক্লাসে গেছে, শিক্ষার্থীদের যে ডায়েরি, আর্থিক ডায়েরি, ওখানে ওদেরকে এই আর্থিক ডায়েরি লিখতে দেওয়া হয়েছিল বাড়িতে। ওরা এই ডায়েরি লিখছে কিনা এটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে। যদি কেউ না লিখে থাকে তাকে ডায়েরি লেখার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এইটা ছিল আর্থিক ডায়েরি, এটা ওরা প্রতিনিয়ত লিখবে। এরপর আসি ধাপ 2-তে। এবার সবাইকে 4টি দলে বিভক্ত করুন। দলে বসে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 64 এর কেস স্টাডি রামুর স্বপ্ন পড়তে দিন। আপনি প্রথমে 4টি দলে বিভক্ত করুন ওদেরকে। এরপর এই যে দেখুন রামুর স্বপ্ন, এই গল্পটা পড়তে দিন। এরপর যা করবেন, দলের যে কোনো একজন ধীরে ধীরে পড়বে, অন্যরা শুনবে। কেস স্টাডি পড়ার পর এর সাথে সংযুক্ত প্রশ্নটির উত্তর লিখতে দিন। পাঠ্যপুস্তক বন্ধ রাখতে বলুন। আপনি এই 4টি দলে বিভক্ত করে রামুর স্বপ্ন এই গল্পটা পড়তে দিন। পড়া শেষ হলে কীভাবে পড়বে? একজনে পড়বে, অন্যরা শুনবে। এরপরে পড়া শেষ হলে ওদেরকে এই যে 2টা প্রশ্ন আছে, এই প্রশ্ন 2টার উত্তর লিখতে দিন। ক নম্বর প্রশ্ন কি? তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো উল্লেখ করো। খ নম্বর হলো সঞ্চয় না করলে কী ধরনের সমস্যা হতে পারে তোমরা মনে করো। ওরা এই গল্প যদি পড়ে তাহলে এই প্রশ্ন 2টার উত্তর ওদের মতো করে লিখবে। এরপর আসেন 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে আছে কি? যে কোনো একটি দলের উপস্থাপনা শুনুন। ওদের এই প্রশ্ন লেখা শেষ হলে 4টি দলের যে কোনো একটা দলের উপস্থাপনা শুনবেন এবং সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে প্রয়োজনে ব্যাখ্যা দিন। এইটা আপনি আগেই আয়ত্ত করে নেবেন যে সঞ্চয়ের গুরুত্ব। এটা আপনার দেওয়া আছে টিজিতে, এই টিজিতে দেওয়া আছে, এটা দেওয়া আছে বইতে। এই টিজি থেকে আপনি আগেই ভালো করে আয়ত্ত করে নিন সঞ্চয়ের গুরুত্ব, তারপর এখানে আপনি ব্যাখ্যা করবেন। হলো 3 নম্বর ধাপ। এরপর আমরা আসি 4র্থ ধাপে। 4র্থ ধাপে কি বলছে? এবার বোর্ডের মাঝখানে একটি বৃত্তের মধ্যে কিভাবে সঞ্চয় করা যায় লিখুন। শিক্ষার্থীদের নিকট থেকে মতামত নিন। বৃত্তের চারপাশে রশ্মি বের করে এক একটি মতামত লিখে একটি মাইন্ড ম্যাপ তৈরি করুন।
একটু আগে যে মাইন্ড ম্যাপের কথা বলা হয়েছে, এখানে একটা মাইন্ড ম্যাপ করবেন। আপনি এরকম একটা বৃত্ত আঁকবেন বোর্ডে, এঁকে কীভাবে সঞ্চয় করা যায় লিখবেন। তারপরে রশ্মি বের করে শিক্ষার্থীরা যখন বলবে তখন এই তীর চিহ্নের সামনে লিখবেন। এভাবে একটা মাইন্ড ম্যাপিং তৈরি করতে হবে। এরপর আমরা আসি 5 নাম্বার ধাপে। 5 নাম্বার ধাপে কি? ক্যাকেইবো। এই ক্যাকেইবো জাপানের এক নারী, উনি একটা সঞ্চয়ের কৌশল আবিষ্কার করেছে, এখানে ওটা আলোচনা করবেন। ক্যাকেইবোর সঞ্চয় কলা কৌশলগুলো বিস্তারিতভাবে আলোচনা করুন। ব্যয় সম্পর্কে ক্যাকেইবোর কলা কৌশলের ধারণা পাঠ্যপুস্তকের 65 নং পৃষ্ঠায় দেওয়া আছে। এলে ক্যাকেইবোর সঞ্চয় কৌশল। এখানে এই যে জাপানি মহিলা, উনি কিভাবে সঞ্চয় করেছেন এবং খরচ করতে গেলে যেসব প্রশ্নগুলো নিজেকে করতেন এখানে আলোচনা করা হয়েছে। এইটা আপনি শিক্ষার্থীদের এই কলা কৌশলগুলো বিস্তারিতভাবে আলোচনা করবেন এবং বুঝিয়ে দেবেন। যেমন এখানে উনি যখন কোনো কিছু কিনতে যাইতেন তখন উনি নিজেকে প্রশ্ন করতেন, যা কিনতে চাই তা কেনার মতো টাকা বা অর্থ আছে কিনা, যা কিনবো তা আসলেই ব্যবহার করা হবে কিনা, সেটি এখনই কেনার প্রয়োজন আছে কিনা, সেটি সত্যি কাজে লাগবে কিনা, না কিনলে কোনো ক্ষতি আছে কিনা, এই মুহূর্তে না কিনলে চলবে কিনা। কোনো কিছু কেনার আগে শিক্ষার্থীদের বলবেন যে এই প্রশ্নগুলো তোমাকে করবা, তারপর কিনবা। এবার আমরা আসি 6 নম্বর ধাপে। শিক্ষার্থীদেরকে সঞ্চয়ের ক্ষেত্রে 3টি মূলনীতি। এই 3টে মূলনীতি আছে: মৌলিক প্রয়োজনে খরচ করো, বিলাসিতা কমাও, বদাভ্যাস বাদ দাও। এর একটা ওদেরকে বোর্ডে লিখতে দেবেন এবং এর ব্যাখ্যা শুনবেন। আপনি যখন বোর্ডে লিখতে দেবেন তখনই ওরা বই খুঁজবে, বইতে এটা বিস্তারিত ব্যাখ্যা আছে, তখন ওরা বই থেকে জানবে আসলে প্রয়োজনে খরচ কতটুকু করব। অর্থাৎ একটা মানুষের প্রয়োজন খুবই সামান্য। এই যে দেখুন এখানে আছে, আমাদের মৌলিক প্রয়োজনগুলো আসলে খুবই কম, সেগুলোর জন্য আমরা খরচ করব, হয়তো খরচ করব না। তো এটার ব্যাখ্যা ওরা লেখার পর বা বলার পর আপনি খ নাম্বারে যাবেন। খ নাম্বারে আছে বিলাসিতা কমাও। অনেক শিক্ষার্থীর বিলাসিতা আছে, তারা প্রয়োজন অতিরিক্ত জামা কাপড় কিনে, এরপর যে ভিডিও গেম কেনে, এগুলো এখানে ব্যাখ্যা আছে। ওদেরকে আপনি যখনই বোর্ডে লিখতে দেবেন অন্য শিক্ষার্থীরা এটা পড়বে, পরে ওরা এই ব্যাখ্যা করতে পারবে। এরপর হলো বদভ্যাস বাদ দাও। অনেক শিক্ষার্থী আছে জাঙ্ক ফুড খায়, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাও এখানে ব্যাখ্যা করা আছে। এগুলো যখনই আপনি এগুলো বোর্ডে লেখার পর ব্যাখ্যা করতে বলবেন, যে লিখবে অন্য শিক্ষার্থীরা যারা থাকবে ওরা এখানে পড়ে নিয়ে এটা আপনার ব্যাখ্যা করতে পারবে। এভাবে ক্লাসটা আপনি করাবেন। এরপরে এখানে দেখেন আছে এই যে 3টা চিত্র দেওয়া আছে, এখানেও এই ব্যাপারটা আলোচনা করছে। যে কোনো বদভ্যাস, যেমন জাঙ্ক ফুড, সবার স্বাস্থ্য ঝুঁকি আছে, তাই সেসব আমরা বাদ দেব। তারপর বিলাসিতার কোনো শেষ নেই, তাই সেগুলো কমাবো। আমাদের মৌলিক প্রয়োজন আসলে খুবই কম, সেগুলোর জন্য আমরা খরচ করব। এরপর এখানে একটা আছে সঞ্চয় সিগন্যাল, এটা হলো বদভ্যাসের সিগন্যাল, অর্থাৎ জাঙ্ক ফুড। তারপর এটা হলো বিলাসিতার সিগন্যাল, এটা হলো মৌলিক প্রয়োজনের সিগন্যাল। এখানে ওইভাবে রং দেওয়া আছে, যেমন বদভ্যাস হলে লাল রং, তারপরে বিলাসিতা এটা হলো একটু হালকা হলুদ, তো সবুজ হলে প্রয়োজনে খরচ করো। এরপর এখানে একটা আছে দেখুন, যদি ইচ্ছা হয় কিছু কিনবার তার আগে ভেবে নেই বারবার। এটা আপনি যখনই এই 3টা মৌলিক নীতি ওদের এরপর আসে 7 নাম্বার ধাপে। 7 নাম্বার ধাপে কি আছে? এবার সবাইকে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 67 এর রঙিন বক্স 3টি দেখতে বলুন এবং শূন্যস্থানের অংশগুলো পরবর্তী ক্লাসে অনেক ভেবে চিন্তে অভিভাবকের স্বাক্ষর সহ পূরণ করে আনতে বলুন এবং ধন্যবাদ জানিয়ে ক্লাসটি সমাপ্ত করুন। এই যে দেখুন, এটা ওদের বইতে আছে। এই 3টা যে
বক্স, এই 3টা বক্স ওরা বাড়ি থেকে পূরণ করে আনবে এবং অভিভাবকের মতামত স্বাক্ষর সহ। প্রথম বক্সে কি আছে, তোমার কি কি বদ অভ্যাস যেমন জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে, ওর যে বদ অভ্যাসগুলো আছে এটা কী কী বাদ দিতে হবে ও এখানে লিখবে। তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে, অর্থাৎ সে ওই শিক্ষার্থীর যেসব বিলাসিতা আছে এবং যেগুলো কমাতে হবে এখানেও লিখবে। তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে, প্রয়োজনীয় জিনিস কি ওর কেনা দরকার এখানে লিখবে। লেখার পর অভিভাবকের মতামত ও স্বাক্ষর সহ পরের ক্লাসে আপনার কাছে জমা দেবেন। ধন্যবাদ শিক্ষক মণ্ডলী। আমি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা টিজি অনুযায়ী আমরা কীভাবে ক্লাস নেব এটা প্রত্যেকটা ক্লাসের ভিডিও পৃথক পৃথকভাবে দেব, আশা করি আপনারা দেবেন।